দেখুন, ছোটবেলায় আমরা সবাই তো রূপকথা পড়েছি। সব রূপকথারই শেষটা হয় প্রায় একই রকমভাবে। ইংরেজিতে হলে অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, আর বাংলায় হলে তাহার পর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, এইরকম একটা কিছু। আর এই যে আর একটু সুখে শান্তিতে থাকা, এই জন্য তো মানুষ ভোটও দেয়। তারা ইভিএমে আঙুলের ছোঁয়ায় দশকের পর দশক জমে থাকা জগদ্দল পাথর এক নিমিষে সরিয়ে দেয়। ২৬-এর বিধানসভা নির্বাচনে সেই রকম হলো। দুর্নীতি তোলাবাজিতে সামনের সারিতে আর শিল্প আর কর্মসংস্থানে পিছিয়ে থাকা এই রাজ্যের বীতশ্রদ্ধ মানুষ ১৫ বছরের জগদ্দল পাথর সরিয়ে আনলো একটা নতুন সরকার। আজ এই অনুষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিরা, যাদের কেউ কেউ নিশ্চিতভাবে মন্ত্রী হতে চলেছেন, শুধু তাদের কথাই তারা বলবেন তা নয়, একই সঙ্গে এই সরকারের কাছে তাদের প্রত্যাশার কথা স্পষ্ট করে বলবেন সেই মানুষগুলো গত ১.৫ দশকে রাষ্ট্রযন্ত্র যাদের অসহ্য যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়েছিল। এই আমার সামনের সারিতেই তারা বসে আছেন। আমরা বলেছি, ডিঙিয়ে পাথর ১.৫ দশকের, নতুন আশায় ভর করে ফের, শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি, এগোক বঙ্গে ঘুঁচিয়ে ভীতি, কোটি কোটি গণতন্ত্রীর সে ডাক শুনুন মুখ্যমন্ত্রী। তবে আজ আমার প্রথম বক্তা নামে রুদ্র, মেজাজে মোটেই রুদ্র নন। লাল পেরিয়ে নীল সাদা থেকে তার মনের রং বহুদিন গেরুয়া হয়েছে, আর এখন রাজ্যের রঙও গেরুয়া। ২০২১-এ ভবানীপুরে হেরে গিয়েও তিনি রণক্লান্ত হননি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আরও অনেকের মতো গত ৫ বছরে আবার হাওয়া বদলও করেননি। উল্টে বিজেপিকেই আঁকড়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছেন। টালিগঞ্জের তৃণমূলের ব্যান কালচার, মানে বিরুদ্ধ মতকে ভাতে মারার কৌশলে একের পর এক কাজ হারিয়েছেন। নিদারুণ আর্থিক অভাবে গাড়ি, এমনকি ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে, কিন্তু বিজেপিকে ছাড়েননি। ফলও পেয়েছেন একেবারে হাতে নাতে। হাওড়া শিবপুরে তৃণমূল প্রার্থীকে ১৬,০০০-এরও বেশি ভোটে হারিয়ে রুদ্র এখন বিধায়ক। সময় এই প্রশ্নের উত্তর দেবে, যে রুদ্রনীল রাহুল বন্দ্যোপাধ্যায় বা অনীক দত্তের মৃত্যুর পর ছুটে গিয়ে পাশে দাঁড়ান, কোথাও কোনো রাজনীতির রং দেখেন না, সেই রুদ্রনীল এবং রুদ্রনীলদের আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কি সেই কুখ্যাত ব্যান কালচারকে শেষ করতে পারবে? আজ আমার প্রথম বক্তা রুদ্রনীল ঘোষ। নমস্কার, শুভ সন্ধ্যা। যুদ্ধ শেষে সৈন্য ফিরেছে ঘরে, যুদ্ধ শেষে সৈন্য ফিরেছে ঘরে, উলুধ্বনিতে জয়ীকে চলছে বরণ, তবে ক্লান্ত শরীরে বিজয়ীর ম্লান হাসি, কারণ ক্লান্ত চোখেতে ভাসছে হাজারো মরণ। লড়াই মানুষের ছিল, লড়াই ভারতীয় জনতা পার্টির ছিল। সুতরাং এই লড়াইতে দুপক্ষ লড়েছেন। যারা কেড়ে নিয়েছেন, ছিনিয়েছেন, ভুল বুঝিয়েছেন, ভয় তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে সবাই লড়েছেন। প্রতিটা ক্ষেত্রে মানুষ যন্ত্রণা নিয়ে বারবার চিৎকার করেছে, তার যা প্রাপ্য, তার যা অধিকার, তা তারা চেয়েছেন। কিন্তু যার অধিকার পাওয়ার কথা, তিনি বঞ্চিত হয়ে গেছেন বারংবার। যার পাওয়ার কথা নয়, তার কাছে গিয়েই বরং বেশিটা পৌঁছেছে। যারা অত্যাচারিত হয়েছেন, যারা যন্ত্রণায় চিৎকার করেছেন, তাদের পাশে দাঁড়াতে গিয়ে প্রাক্তন সরকার দাঁড়িয়েছে তাদের দিকেই, যারা হয় অত্যাচারের সঙ্গে জড়িয়ে বা তার প্ল্যান করেছেন। এই ঘটনা বারংবার ঘটেছে। এই ঘটনা দু একটা নয়, দু একটাকে ভুল বলে। আর বারবার যখন এই ধরনের ঘটনা ক্রমাগত সমস্ত ক্ষেত্রে ঘটতে থাকে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেটাকে পরিকল্পিত অপরাধ বলেই সমাজ দেখে, মানুষজন দেখেন। সুমনদার কথা টেনেই বলি, তিনি যে শিল্প জগতের সম্পর্কে কথা বললেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আপনারা প্রত্যেকেই জানেন যেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে গৌরবের সঙ্গে কারা কারা কাজ করে গেছেন। সেই সত্যজিৎ রায়, মৃণাল সেন,
ঋত্বিক ঘটক এবং তারপর একের পর এক দিকপাল পরিচালক, তার সঙ্গে সঙ্গে উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও গুণী মানুষ কাজ করে গেছেন এবং বাকিরা কাজ করছেন। দুর্ভাগ্যজনকভাবে শেষ অন্তত 8-10 বছরে এমন একটা পরিবেশ তৈরি হতে আমরা দেখলাম, যেখানে শাসক দলের নেতারা ঠিক করে দিলেন যে কে যোগ্য আর কে অযোগ্য। শাসকের কোনো ভুল, কোনো অপরাধ যদি কেউ দেখতে পেয়ে যেত, না স্টুডিওর ভেতরে শুধু নয়, স্টুডিওর বাইরে, সমাজে, যেখানে সে একজন নাগরিক, যেখানে তিনি একজন মানুষ, যদি কেউ দেখতে পেয়ে যেতেন এবং সেটা নিয়ে আলোচনা করতেন, স্টুডিওর ভেতরে তাদের কাজ বন্ধ কী করে দেওয়া যায় তার পরিকল্পনা তৈরি হতো অত্যন্ত কড়াভাবে। যাদেরকে বাগে আনা যেত না, তাদের কি করে জীবিকা তছনছ করে দেওয়া যাবে, কোনো এক নিরপেক্ষ চেহারা সামনে নিয়ে এসে তার একটা প্ল্যান করা হতো, যা শুধুমাত্র ভয়ঙ্কর নয়, প্রত্যেক মুহূর্তে একটা গাছকে আপনি যেভাবে শুকিয়ে যেতে দেখেন, তার পাতাগুলোকে শুকোতে দেখেন, ঠিক সেইভাবে আমাদের ফিল্ম ফ্রেটার্নিটিতে, আমাদের এই শিল্প জগতে, সেটা টেকনিশিয়ানস বলুন, সেটা শিল্পী বলুন বা বাকি অন্যান্যরা বলুন, তার ওই গাছের পাতার মতো। তাদের শুকিয়ে দিলে শালক সংশ্লেষ বন্ধ হয়ে গেল। ফলে এই শিল্প জগৎ, এবং যার সঙ্গে শুধু শিল্প জগৎ বললে ভুল হবে, একটা বাণিজ্য জগৎ, সেটা বাণিজ্য থেকে সরতে শুরু করলো, প্রায় রুগ্ন শিল্পের জায়গায় চলে এলো, আর কয়েকজন অর্থ বানাতে শুরু করলেন। অহংকার, অর্থ, শিল্প জগৎ সর্বনাশ হয়ে যাক, কে কাজ করতে পারবে কে করবে না তা ঠিক করে দেওয়া হলো। যিনি শাসক দলের ভুল বা পরিকল্পিত অন্যায়গুলোকেও দেখেও দেখতে পেতেন না, তারা ঘনিষ্ঠ বৃত্তে ক্রমাগত বড় হতে থাকলেন। যদি এই কয়েক বছরের যে অভিজ্ঞতা আপনাদের হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কারা কারা বেশি কাজ করছেন, কাজ করতে যাচ্ছেন, এবং কাদের কাদের আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। কাদের কাদের শুটিং বন্ধ করে দেওয়া হবে, সুপরিকল্পিতভাবে তার প্ল্যান তৈরি করা হতো। এবং দুর্ভাগ্য রইলেও সত্যি, এখানে কুণালদা বসে রয়েছেন, তিনিও বলবার সময় বলবেন, কারণ তিনিও কাজকর্ম করেন এই জগতে, করেওছেন আগে অডিও ভিজুয়াল মাধ্যমের সঙ্গে। কিন্তু খুব অদ্ভুত রকমভাবে স্পেসিফিক করে দেওয়া হলো, যারা আমার দলের প্রচারে যাবে, যারা আমাদের অন্যায় দেখতে পাবে না, তারাই যোগ্য, আর যারা সবটা স্পষ্ট করে দেখতে পাবে তারাই অযোগ্য। আর এই অযোগ্যদের মধ্যে যদি কেউ চিৎকার করে সত্যি কথা বলে, তাদের খতম করে দাও। ডিভাইড অ্যান্ড রুল তৈরি করা হলো, যেখানে বছরে প্রায় 100টার উপরে সিনেমা তৈরি হতো, যা অগণিত শিল্পী এবং টেকনিশিয়ানের পেটে ভাত দিত, সেই সিনেমার সংখ্যা কমতে কমতে প্রায় 30টা-32টা এসে দাঁড়ালো। অর্থাৎ 70% কাজ গেল চলে, মানুষের পেট খালি হয়ে গেল। কিন্তু বিশ্বাস ব্রাদার্স, যা অত্যন্ত পরিচিত প্রত্যেকের কাছেই, যাদের অঙ্গুলি হেলো নেই, এই টলিউড ইন্ডাস্ট্রি থেকে থেকে স্ট্রাইক হতো, বন্ধ হতো, আপনারা সবাই জানেন যে সম্মানীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বারবার এই ঘটনাগুলো জানবার পরেও এই দুজনকে কখনো পর্যন্ত সরাননি। তার দলের আরও অনেক যোগ্য এবং মেধাবী লোক ছিলেন এই সিনেমা বিষয়ক, তাঁদেরকে কখনো দায়িত্ব দেননি। কারণ সম্ভবত তিনি আসলে যা চাইতেন সেই সাপ্লাইটা তারা দিতে পারতেন না। এই সাপ্লাই বলতে কি? এই সাপ্লাইটা বলতে যে তারা যে লুট তরাজ, যে অন্যায় চালাচ্ছেন, এই শিল্প এবং শিল্পী ভালোবাসা পশ্চিমবঙ্গে যে মানুষেরা রয়েছেন, যারা মাস্টারমশাই এবং শিল্পীদের দেখলে একটু ভালোবেসে ফেলেন খুব স্বাভাবিকভাবেই, যারা প্রাক্তন শাসক দলের উপরে রেগে রয়েছেন, তাদের মন ভোলাবার জন্য পাশে রাখতেন। শিল্পীরা আর টলিউডের বাকি অন্যান্য টেকনিশিয়ানরা হয়ে গেছিল তৃণমূলের কাছে সাবানের টুকরোর মতো। আমরা অপরাধ করব,
আমরা কলঙ্ক যদি আমাদের গায়ে লাগে সেটাকে মাখবার জন্য পাশে সাবানের টুকরের মতো ব্যবহার করব ওই সমস্ত মুখগুলোকে যাদের মানুষ তাদের কাজের জন্য এমনিই ভালোবাসে। তবে হ্যাঁ, অপরাধের শরীর যদি বড় হয়ে যায় ওইটুকু সাবানে কি কাজ হয়? ঠিক তাই সেই ঘটনা ঘটল এবং ভেতর থেকে আরও চিৎকার, আর্তচিৎকার বেরিয়ে এলো। টেকনিশিয়ানদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া। আপনারা জানেন কি না যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি চলতে গেলে 26টা গিল্ড লাগে, অর্থাৎ বিভিন্ন বিভাগ। কেউ মেকআপ করবেন, কেউ আলো করবেন, কেউ ক্যামেরা করবেন, এই ধরনের বহু গুরুত্বপূর্ণ কাজ, এমনকি ডিরেকশনও তারা দেবেন। সেই ডিপার্টমেন্টগুলোতে কারা কারা কাজ করবেন তাদের কাজ করতে গেলে একটি গিল্ড কার্ড লাগে, অর্থাৎ এই বিভাগের কার্ড। সেই কার্ডের ওপরে নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হলো। আপনারা যদি পরিষ্কার এই বিশ্বাসদের কোনো রকম বদ আচরণ দেখে প্রতিবাদ করবার চেষ্টা করেন তো তাহলে আপনার কাজ চলে যাবে। সে আপনি শিল্পী হন বা টেকনিশিয়ান, আপনার ওপরে খাড়া নেমে আসবে। আপনি আপনার পছন্দের কথা, সত্যি কথা বলতে পারবেন না। এই চাপ তৈরি হলো ক্রমাগত। এবং শুধু তাই নয়, এই টেকনিশিয়ানরা জানতেই পারতেন না যে এই কার্ড কাদেরকে দেওয়া হচ্ছে। অনেক পরীক্ষার মাধ্যমে, অনেক নিয়মের মাধ্যমে, অনেক অভিজ্ঞতার মাধ্যমে এই কার্ড দেওয়া হতো। সেই কার্ড দেওয়ার পদ্ধতিটাই পাল্টে গেল। কি অদ্ভুত রকমভাবে এই স্বরূপ বিশ্বাস, মেসি কাণ্ডের সেই কুখ্যাত অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস না, তিনি কোনো শিল্প সম্পর্কিত পরিবার থেকে আসেননি বা কোনো টেকনিশিয়ান কোনো দিনই ছিলেন না। তিনি ছিলেন অটো ইউনিয়নের সভাপতি। আরও বিভিন্ন রকম ব্যবসা থাকতে পারে, সেগুলো অন্য কেউ গবেষণা করবেন। তাকে ছলচাতুরি করে এই টলিউড ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করবার জন্য মিথ্যেভাবে কার্ড দিয়ে দেওয়া হলো। নির্বাচনে যাতে অংশগ্রহণ করে এই গিল্ডগুলোর মাথা, অর্থাৎ এই শ্রমিক সংগঠনগুলোকে যারা পরিচালনা করতে পারেন তাদের নিয়ন্ত্রক হিসেবে বসিয়ে দেওয়া হলো রাজনৈতিকভাবে। আর তিনি যে ফেডারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা টেকনিশিয়ানস রয়েছেন তাদের স্বার্থ দেখেন, তিনি ওই চেয়ারে বসে টেকনিশিয়ানদের বাধ্য করলেন প্রযোজক এবং পরিচালকদের অসম্মান করতে, ইচ্ছাকৃতভাবে তাদের শুটিং বন্ধ করতে, অর্থাৎ ইন্ডাস্ট্রিকে একটা লসের দিকে নিয়ে যেতে। এবং যদি সত্যি কথা বলেছেন আপনার গর্দান যাবে, নাহলে পেট যাবে, নাহলে কাজ যাবে। তৃণমূলের দু একজন মানুষ যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে রয়েছেন তারাও দু একবার কথা বলতে গেছিলেন, কিন্তু তাদের কথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর পছন্দ হয়নি। অর্থাৎ তিনি জানান এবং প্রমাণ দিয়েছিলেন যে তিনি যারা অরাজকতা তৈরি করছেন, যারা অর্থনৈতিকভাবে বিভিন্ন দিক দিয়ে পশ্চিমবঙ্গের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, তিনি তাঁদেরই পক্ষে। যারা আলো দেখতে পাবেন তিনি জানিয়ে দেবেন যে পছন্দ নয় আমার আলো, আমার প্রিয়, আমার কাছের যারা বড়ই কালো। প্রমাণ দিয়েছেন বারবার। আপনারা দরবার দেখেছেন, বদলায়নি কিছু। লোকজনকে চমকে দিতে কিছু আনন্দ অনুষ্ঠান, উজ্জ্বল আলো, কিছু লাল নীল রং বিভিন্ন জায়গায় লাগানো, মুখে হাসি। ভাবতে অবাক লাগে যে ফিল্ম ফেস্টিভ্যাল সারা ভারতবর্ষের কাছে খুব উল্লেখযোগ্য ভূমিকায় আমাদের এই কলকাতা থেকে মানুষ দেখতেন। সেই ফিল্ম ফেস্টিভ্যালগুলোতেও, সিনেমা হলগুলোতেও কাদের ছবি চলবে? যারা প্রতিবাদ করেন, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তাদের আস্তে আস্তে বাদের তালিকায় ফেলা হলো। এমনকি ফিল্ম ফেস্টিভ্যালগুলো থেকেও তাদের সরানো হলো। অবাক লাগে সেই জায়গায় দাঁড়িয়ে যে এত ধুমধামের সঙ্গে আমাদের প্রাক্তন শাসক দল, প্রাক্তন মুখ্যমন্ত্রী ফিল্ম ফেস্টিভ্যাল করছেন, আর অথচ তাঁর রাজ্যে যে শিল্প মাধ্যম বড় বাণিজ্য নিয়ে আসতে পারে সেটাকেই তিনি ধ্বংস করে দিচ্ছেন। এই দ্বিচারিতা স্পষ্ট হয়েছে সবার কাছে। যারা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, দল মত রং তার বাইরে, তারা যখনই কথা বলেছেন তখনই তাদের ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে, চমকানো হয়েছে। কদিন আগেই টেকনিশিয়ানরা যখন 26টি টেকনিশিয়ানের গিল্ড যখন সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে যে টলিউড ইন্ডাস্ট্রির কি অবস্থা রয়েছে আপনারা দেখুন, আপনারা বলতে আমি, সম্মানীয় পাপিয়া অধিকারী, সম্মানীয় রূপা গাঙ্গুলি বা হিরণ্ময় চট্টোপাধ্যায়, তাদের যে কেউ আমরা যখন মানুষের সঙ্গে কথা বলছি, এখনও কথা বলে যাচ্ছিলাম, ঠিক সেই সময় একজন মেকআপ আর্টিস্ট ভদ্রমহিলা সিমরান তিনি জানিয়েছিলেন তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন বলে
এই বিশ্বাস ব্রাদার্সের গ্যাং তাকে শ্যুট করে মারবার জন্য বাড়িতে শার্প শুটার পাঠিয়েছিল। সেই দিন শেষ, সেই সময় শেষ, ভয় আউট, ভরসাহীন। সবাইকে একসঙ্গে ভালো থাকতে হবে, সব কটা দিককে বাঁচিয়ে তুলতে হবে একসঙ্গে পরিশ্রম করে। ধন্যবাদ। ধন্যবাদ রুদ্র। আমার সব থেকে ভালো লাগলো রুদ্রর ওই উপমাটা পাতা শুকিয়ে দেওয়ার। আচ্ছা, এই কাদের পাতা শুকিয়ে দেওয়া হতো? যারা বিরুদ্ধস্বর, সেই বিরুদ্ধস্বরকে সবক শেখানো হতো। এবং মনে রাখতে হবে, যে দুজন মহান মানুষের নাম রুদ্র বললেন, সত্যজিৎ রায় এবং মৃণাল সেন, তাদের ছবিগুলো কিন্তু শুধু সময়ের আয়না নয়, সেখানে সেই সময়কার বেকারত্ব, সামাজিক অবক্ষয় এবং রাজনৈতিক স্খলন পাশাপাশি উঠে এসেছিল। সেই অবকাশ, সেই সহিষ্ণুতা এবং সেই খোলা হাওয়া কি বিজেপি আনতে পারবে? সব থেকে বড় প্রশ্ন এটা। ও সাবানের উপমা দিল, সাবানের কথা বললো, চমৎকার, কিন্তু সাবানে তো বিশেষ কাজ হয় না, বিশেষ কাজ হয় বড় বড় ওয়াশিং মেশিনে। আমার তো মনে হয় এই মুহূর্তে বিজয়ী বিজেপির সব থেকে বড় চ্যালেঞ্জ হলো যে ভালো তৃণমূল আর আরও তৃণমূলকে নব্য বিজেপি হওয়া থেকে আটকানো। সে কাজ কোন দিকে এগোয় আমরা দেখব। তবে হ্যাঁ, ও পরিকল্পিত অপরাধের কথা বললো অপরাধ নয়, পরিকল্পিত অপরাধ। আমি আরেকটা শব্দ ব্যবহার করি, সেটা আমাদের খুব চেনা শব্দ, সংগঠিত অপরাধ। সেই সংগঠিত অপরাধের কথা বলতেই আমার সামনে যে মানুষগুলো বসে আছেন তাদের এক একজনের কাছে আসতে হবে। দেখুন, আজও সন্ধে নামলে বোধহয় কামদুনির রাস্তায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কেন? 2013 সালের 7ই জুন, আজ থেকে 13 বছর আগে, কামদুনির পাঁচিল ঘেরা একটা ফাঁকা জমিতে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার সঠিক বিচার কিন্তু আজও হয়নি। সিআইডি এমন তদন্ত চালিয়েছিল যে কামদুনি মামলায় তথ্য প্রমাণের অভাবে কলকাতা হাইকোর্টে নিম্ন আদালতে যাবজ্জীবনের শাস্তি পাওয়া তিনজন খালাস হয়ে যায়। ফাঁসির সাজা পাওয়া দুজনের শাস্তি পাল্টে যায় যাবজ্জীবনে। এমনকি নিম্ন আদালতে ফাঁসির সাজা পাওয়া একজন কলকাতা হাইকোর্টে বেকসুর খালাস হয়ে যায়। তৃণমূল সরকার এই মামলায় 14 বার, 10 বছরে 14 বার সরকারি আইনজীবী বদল করে মামলাটাকে ইচ্ছাকৃতভাবে আরও দুর্বল করেছে বলে অভিযোগ ওঠে। এখন কামদুনির পরিবার, এই টুম্পার মৌসুমীরা বসে আছে, তারা চাইছে যে আরজি করের মতোই এই সরকার নতুন করে খুলুক কামদুনি ফাইলস। আমি এই প্রত্যাশার কথাই বিস্তারিত জেনে নেব প্রথমে টুম্পা কয়ালের কাছ থেকে, যে কামদুনির ওই নিহত তরুণীর একেবারে ছোট্টবেলাকার বন্ধু এবং সহপাঠীও বটে। টুম্পা। দেখুন সুমনদা, সেই 13 বছর আগের কথা বলতে গেলে আমাদের সেই পুরানো স্মৃতি সত্যিই মনে পড়ে। কারণ যাকে হারিয়েছি তাকে তো আর ফিরে পাবো না। তার বিচারের দাবির জন্য দীর্ঘ 13 বছর ধরে লড়াই করছি। এবং যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিভাবে টর্চার করেছে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ দেখেছেন। এবং শুধু টর্চার বলে না, আজকে যদি আমরা মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম, যেটা আমরা এখন বুঝতে পারছি। কারণ এই সরকার কখনো চাননি যে রাজ্যের নারীরা বিচার পাক। এবং আমি সত্যি কথা বলতে যখন এই ঘটনাটা দেখেছিলাম তখন আমার সবে বিয়ে হয়েছে, আমি অনেকবার মিডিয়ার মাধ্যমে বলেছি। এবং আমি যখন ঘটনাটা দেখি তখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম এবং আমার মাত্র 9 মাস হয়েছিল, বিয়ে হয়েছিল। এবং আমি ভাবতে পারিনি যে আমি যার সঙ্গে বড় হয়েছি, যার সঙ্গে খেলাধুলো করেছি, যার সঙ্গে টিউশনি করেছি, তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে। এবং যে ঘটনাটা আমি শুনেছিলাম তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিলো। এবং আমি তখন ভেবেছিলাম যে না, আমার ওখানে যাওয়া উচিত। গেছিলাম, দৌড়ে চলে গেছিলাম, গিয়ে দেখেছিলাম গ্রামের প্রত্যেকটা বাড়িতে হাঁড়ি জ্বলতো না, তারা রান্না খাওয়া পর্যন্ত করছে না সুবিচারের দাবিতে। তারা দোকান থেকে শুকনো মুড়ি, টোস্ট খেয়ে দিন কাটাচ্ছে আর আন্দোলন করছে যাতে কামদুনির মেয়েটা বিচার পাক। কারণ আমরা ছোটোবেলা থেকে দেখেছি কামদুনি অনেক টর্চার হয়েছে। কারণ 60 বছরের একটা বৃদ্ধ ঠাকুমা, তার সঙ্গেও রেপ হয়েছিল এবং যে মূল আসামি আনসার আলী, সেই কিন্তু রেপটা করেছিল। হয়তো সেই সময় ক্যামেরার সামনে আসেনি বিষয়টা, কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি এটা। এবং আমি আমাদের কামদুনির মা বোনেদের সঙ্গে সামিল হয়ে গেছিলাম এবং প্রতিবাদ করতে শুরু করেছিলাম। প্রত্যেকেই চেয়েছিলাম যে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি তো যেহেতু মহিলা ছিলেন, আমাদের গ্রামে যাক, উনি গেছিলেন। আমরা একটা আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে ওনার কাছে গেছিলাম দাবি করতে। কিন্তু উনি কি করেছিলেন, উনি আমার পোশাক আশাক দেখে বুঝে গেছিলেন আমি মাওবাদী। কারণ আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি।
একটা নাইটি, একটা টাওয়াল, এই আমাদের অনেক আমাদের কাছে। সেই দিনে আমি একটা টাওয়াল এবং একটা নাইটি পরেছিলাম। 2 কিলোমিটার রাস্তা দৌড়েছিলাম আর বলতে বলতে যাচ্ছি, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান। পায়ের চটিটা একটা সময় ছিঁড়ে গেছিলো, খালি পায়ে দৌড়েছি, কিন্তু উনি কোনো কথা শোনেননি। তারপরে উনি যখন আমি কথা বলতে গেলাম, উনি বললেন আমি নাকি মাওবাদী। আমার পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে যে আমি মাওবাদী। সেখান থেকে আমাদের সংগ্রাম শুরু এবং লড়াই শুরু। আমাদের পরিবারের উপরে মিথ্যা মামলা এবং আমার বাবার উপরে মিথ্যা মামলা, কত রকমভাবে টর্চার শুরু হয়েছে। কখনো খাজনার টাকা বন্ধ করে দেয়া, কখনো রেশন বন্ধ করে দেয়া, কখন রাতে ঘুমাতে পারতাম না বাড়িতে, পাশের বাড়ি জেঠিমাদের বাড়িতে গিয়ে ঘুমাতে হতো। কারণ আমার বাবার টালির ছাউনি একটা ঘর ছিল এবং রাতের পর রাত সেই ঘরের সামনে এসে বোম মারা, সেই দৃশ্য তো আজও মনে পড়ে। তখন আমরা জেঠিমাদের বাড়িতে গিয়ে ঘুমাতাম। তারপরে আপনারা জানেন 2024 কীভাবে আমার স্বামীর উপরে অ্যাটেম্প্ট টু মার্ডার করার চেষ্টা হয়। ভগবানের অসীম কৃপার জোরে আজকে তিনি ভালো আছেন। কারণ আমরা দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কামদুনি নিয়ে রাজনীতিই করে গেছেন। উনি কখনো চাননি যে কামদুনি বিচার হোক। কারণ উনি যদি চাইতেন, উনি যে সময় গেছিলেন উনি বলে এসেছিলেন 15 দিনের মাথায় চার্জশিট, 1 মাসের মাথায় সাজা ঘোষণা হবে। সেখানে আমরা 2016 সালে একটা বিচার পেয়েছিলাম, 3 জনের যাবজ্জীবন এবং 3 জনের ফাঁসি। কিন্তু পরবর্তী সময় দেখলাম 10 বছর পর মহামান্য আদালত হাইকোর্টে গিয়ে সেগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। কারণ যে সময় সিআইডি তদন্ত করেছিল এবং সেই সময় সিআইডি কিন্তু একটা ছবি তুলেছিল, সেই ছবি কিন্তু হাইকোর্টের কাছে পেশ করা হয়নি এবং তদন্ত চলাকালীনই 55 জনের সাক্ষী নেওয়া হয়েছিল, কিন্তু হাইকোর্টের কাছে মাত্র 22 জন সাক্ষীর দেওয়া হয়েছিল, সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছিল। এবং যিনি মূল সাক্ষী ছিলেন বিমল ঘোষ, তাকে কিভাবে হত্যা করা হয়েছিল আমরা দেখেছি। এই পুলিশ মন্ত্রী তিনি পুলিশ দ্বারায় তাকে লাঠিচার্জ করে তার জীবন হারাতে হয়েছিল, পুলিশের লাঠিচার্জে। সেই ক্ষেত্রে তার একটা ভিডিও করেছিলেন এই সিআইডি, সেই ভিডিও পর্যন্ত হাইকোর্টের কাছে পেশ করা হয়নি। এবং আমরা দেখেছি তার বডির সঙ্গে যে পোস্টমর্টম রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট হাইকোর্টে জমা করা হয়েছিল তার সঙ্গে কিন্তু ম্যাচ খায়নি। কারণ যিনি আমাদের জজ ছিলেন হাইকোর্টে, জয়মাল্য বাগচি, উনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যখন রায় ঘোষণা করেন যে সিআইডির গাফিলতির জন্য যারা দোষী তাদেরকে বেকসুর খালাস করতে হচ্ছে এবং যাদের ফাঁসামির আসামি তাদেরকে সাজা কমিয়ে আমৃত্যু কারাবাস দেয়া হলো। এই সরকারের কাছে কি চাইছো তোমরা? দেখুন, এই সরকারের কাছে একটাই আমার আবেদন যে কামদুনি সুবিচার পাক। কারণ 2023-এ যে সময় হাইকোর্ট থেকে আমরা নিরাশ হয়ে ফিরেছিলাম, এই সরকার বর্তমানে যিনি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, সেই সময় কিন্তু তার 2টি হাত আমাদের উপরে বাইরে দিয়েছিলেন, আর তানার হাতটা ধরেই আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটা করেছি। সেই জন্য তার কাছে আমার একটাই অনুরোধ, কামদুনির পরিবার বিচার পাক এবং আমরাও তার সাথে সাথে বিচার পাই। কারণ অনেক দীর্ঘ 13 বছর ধরে অত্যাচারিত হয়েছি, আর অত্যাচারিত হতে চায় না সুমনদা। কারণ আমরা দেখেছি যে প্রতিবাদী কণ্ঠস্বরকে কিভাবে রোধ করার চেষ্টা করা হয়, প্রতিবাদ করলে তাকে কিভাবে খুনের হুমকি পেতে হয়, এগুলো আমরা পেয়েছি। তাই আবারও বলছি, আমাদের এখন বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী তার কাছে আমার একটাই অনুরোধ, কামদুনির মামলার দিকে সারা পশ্চিমবাংলার মানুষ তাকিয়েছে, কামদুনির মামলা সঠিক হোক এবং মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হোক যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কামদুনির মামলা নিয়ে কি করেছেন। বেশ, ধন্যবাদ টুম্পা। দেখুন, কামদুনি এবং এই সমস্ত ঘটনার অবশ্যই সমস্ত রাজ্যের প্রত্যেকটা মানুষ বিচার চান, কিন্তু কয়েনের উল্টো পার্টেও তো আমায় আসতে হবে। দেখুন, আমি ভাবছিলাম যে ক্রিকেট তো এখন মূলত 3টে ফরম্যাটে খেলা হয়, টেস্ট, ওয়ানডে, টি20। আমার পরের বক্তা আমি ক্রমশ দেখছি সব ফরম্যাটে, এমনকি সব পিচেই খেলতে পারেন। বাউন্সি পিচ হোক কিংবা ফ্ল্যাট, সাধারণভাবে তিনি ডাক করেন না। তবে সমস্যাটা হলো মাঝে মাঝে বোঝাই যায় না তিনি আসলে কোন দলের হয়ে ব্যাট করছেন। কখনো নিজের দলের বয়স্ক শীর্ষ নেতাদের ঘুরিয়ে কচ্ছপ বলছেন, আবার কখনো দলের যুবরাজের বিশেষ স্নেহধন্য জাহাঙ্গীরকে তীব্র ব্যঙ্গ করছেন। আমার মনে আছে 2015 সালের মার্চ মাসে
যখন জেলবন্দি কুণাল ঘোষের কাছে এবিপি আনন্দ ছাড়া বড় মিডিয়ারা বিশেষ পৌঁছতো না, তখন এজলাসে যাওয়ার পথে আমাদের ক্যামেরাতেই কুণালদা বলেছিল, সব দেখে মনে হচ্ছে আমি হীরক রাজার দেশ দেখছি। সেটা ছিল তৃণমূল আমল। আর এখন তৃণমূলের গণেশ উল্টোনোর পর তিনি হাতে গোনা কয়েকজনের মধ্যে প্রথম সারিতে আছেন, যারা এখনও বিদ্রোহে জর্জরিত দলের মধ্যে থেকেও বর্তমান শাসককে ইস্যুভিত্তিক নিশানা করছেন। সংবাদপত্র থেকে সংসদ, সংসদ থেকে জেল হয়ে বিধানসভা পৌঁছানোর রাস্তাতে এ প্রশ্ন উঠবেই, কতটা পথ পেরোলে তবে কুণাল ঘোষ হওয়া যায়? আমার পরের বক্তা সেই কুণাল ঘোষ। নমস্কার, শুভ সন্ধ্যা। সুমন এবং মঞ্চে যে বিশিষ্ট অতিথিরা আছেন এবং আপনারা সবাই বিশিষ্ট অতিথি, প্রত্যেককে দেখুন, প্রথমেই খুব খোলাখুলি বলি, এটা আমি আগেও বলেছি, যে আমি আজ যে দলে রয়েছি সেই দল সরকারে থাকার পর আজ বিরোধী দলের। ইলেকশন কমিশন, ভোটার লিস্ট, ভোট লুট ইত্যাদি, কিন্তু অবশ্যই আমাদের ভুল আছে, মানুষ বিরক্ত হয়েছেন এবং আমরা বিরোধী দলে। একটা সরকার নতুন এসছে, নতুন মুখ্যমন্ত্রী, আমাদের রাজনৈতিক বিরোধিতা 100 বার থাকবে, কিন্তু এখন আমাদের কথায় কথায় বিরোধিতা করার সময় নয়, উচিতও নয়, এবং আমরা যদি করি তাহলে মানুষ সেটা ভালোভাবে নেবেন না। কারণ সবে এসছেন ওনারা, এখন ওনারা উৎসাহে আছেন, অনেক ভালো চেষ্টা করবেন, দৌড়ঝাঁপ চলবে, ভালো কথা বলবেন, বেশ কিছু ভালো পরিকল্পনাও নিশ্চয়ই ঘোষণা করবেন। বাকিটা সময়ের সঙ্গে অগ্নি পরীক্ষা। যে দল যখনই আসে, প্রথম দিকটা যেটাকে মধুচন্দ্রিমা সময়সীমার বন্ধনী যুক্ত করা হয়, তারপরে চ্যালেঞ্জগুলো চলে আসে। মানে আমি আজকেই একবারও বলবো না যে এখানে যে নির্যাতিতরা আছেন তাদের প্রত্যেকের কষ্ট, যেটা এক্ষুনি টুম্পা বললেন, রাজনীতির মঞ্চ থেকে আমি নিশ্চয়ই অনেক রকম উদাহরণ, অনেক রকম যুক্তি, বাট ওনার যন্ত্রটা তো ওনারই। আবার সময়ের সঙ্গে সঙ্গে হয় যে আজকে যে টালিগঞ্জে বাচ্চা ছেলেটি মারা গেছে, একই ছবি, বাচ্চা ছেলে মারা গেছে, আয়ুষ, জাস্টিস ফর আয়ুষ চলছে, অভিভাবকরা রাস্তায়। আমি কাল দেখলাম মাননীয় বিধায়ক বোঝাবার চেষ্টা করছেন, রাস্তাতে তাদেরও সেই অভিভাবকদের দাবি, এক্ষুনি এখানে অমুক অমুককে আসতে হবে। এগুলো সময়ের সঙ্গে যেতে যেতে সামগ্রিক মূল্যায়নের একটা সময় আসবে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের সরকারের ভুল ছিল না, আবার তার মানে এই নয় যে আমাদের সরকারের গোটাটাই ভুল ছিল। একদম না, অনেক কাজ হয়েছে, বহু কাজ হয়েছে, ভালো কাজও হয়েছে, কিন্তু নীতিগত কিছু জায়গায় আমাদের অনেকের কিছু সমস্যা হয়েছে। সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব, কিছু কিছু এলাকায় আমাদের দলের কিছু নেতা নিজেরাই সেই সামন্ততান্ত্রিক ব্যবস্থার একটা প্রতিভূ হয়ে উঠেছিলেন, মানুষ বিরক্ত হয়েছেন। আর সুমন যেটা ভূমিকায় বললেন, আমি শুধু এটুকু বলি, দলে সমালোচনা, বিদ্রোহ হতে পারে, গণতান্ত্রিক পরিবেশ, সবারই হতে পারে, কিন্তু আমি জানি আমার দলের কোন অংশটা ভালো, আমি এটাও জানি আমার দলের কোন অংশটা খারাপ। আমি সেটা বলছি, আমার মতো এরকম রেকর্ড কারণ নেই। শেষ 4 বছরে 3 বার সাসপেন্ড দলে, শুধু কোনটা ভালো কোনটা খারাপ বলে। কিন্তু আমি এটুকু বলছি, দলটা যখন হেরে গেছে, বিরোধী শিবিরে বসেছে, আমি এতদিন ভালোটার সঙ্গে ছিলাম, আজকে আমার দম বন্ধ হবে, এটা কুণাল ঘোষ করতে পারবে না। ফলে আমি এখনো দাঁড়িয়ে খারাপটাকে খারাপ বলার পাশাপাশি আমার লজিকটাও রাখবো। ধরুন এই নারী নির্যাতন খারাপ, কামদুনি থেকে অভয়াকাণ্ড 100 বার খারাপ। এখন পরীক্ষাটা দেওয়ার এটা
যে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর, দিল্লি, ওড়িশা, আমাদের সোনার মেয়ে কুস্তিগিররা শ্লীলতাহানি করেছেন কে? বিজেপির সাংসদ ব্রিজভূষণ। তারা উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় বসলেন, কারা তুলে দিলেন? অমিত শাহের পুলিশ। এবং লোকসভার শেষ দিন অবধি ব্রিজভূষণ কিন্তু বসে রইলেন নরেন্দ্র মোদী আর অমিত শাহের সঙ্গে। আমাদের দেখার, আমি এই তুলনাটা আনছি না, আমি বলছি বিজেপি সরকার ভারতবর্ষের তো প্রথম বিজেপি সরকার নয়। পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, আমরা দেখব যে সারা ভারতের বিজেপি সরকারের যে যে ক্ষেত্রে মাইনাস পয়েন্টগুলো দেখা যাচ্ছে, সেটা থেকে ওনারা এই রাজ্যকে কতটা আড়াল করে রাখতে পারেন। যদি ওই রোগগুলো আবার এখানে আসতে থাকে, তাহলে আমরা গঠনমূলক বিরোধিতা করব। আর যদি ওনারা এই রোগগুলোকে আসতে না দেন, তাহলে নিশ্চয়ই আমাদের সমালোচনা করার স্পেসটা আমরা পাবো না। ফলে এখনই আগের সরকারের আগের সরকারের 15 বছর যদি বলি, 1.5 দশক, সেই আগের সরকারের 15 বছর সে সম্পর্কে আমি বলছি, শুনুন মুখ্যমন্ত্রী। আমি মুখ্যমন্ত্রীকে, নতুন সরকার তিনি আরও ভালো কাজ করুন, সবাই সন্তুষ্ট থাকুক, নিশ্চয়ই বাংলা সেটা চাইবে। কিন্তু আগের 1.5 দশক যদি বলতে হয়, তার মধ্যে 9 বছর তো আজকের মুখ্যমন্ত্রী আমাদের দলের অন্যতম সেনাপতি, আমাদের দলেরই অন্যতম সেনাপতি। ফলে তিনি সব দিক থেকেই ভালো বুঝবেন। ফলে সেই রোগগুলো যাতে এখনকার সরকারে না আসে, শঙ্করবাবু অত্যন্ত আমার ভালো লাগে, উনি দক্ষ বক্তা। উনি এর আগে আন্তরিকতার সঙ্গে সিপিএম করেছেন, ফলে ওই সময়ের ভালো খারাপ সেই অভিজ্ঞতাটা উনি এখনকার যে ভালো কাজ, তাতে নিশ্চয়ই উজাড় করে দেবেন বা কাজে লাগাবেন। পাপিয়াদি আগে একটা সময় খুব সক্রিয়ভাবে বামপন্থীদের শুভানুধ্যায়ী ছিলেন, সিপিএমের প্রচারেও ছিলেন। ফলে উনি ওদিক থেকেও দেখেছেন, এদিকটাও দেখতে পারেন, মানে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে। ভ্রাতৃপ্রতিম রুদ্রনীল বাম, তৃণমূল, বিজেপি সবটা দেখেছে, ফলে আরও ভালো করে অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারবে। আর এখন আমাদের সমালোচিত হওয়ার সময় একমাত্র সৌরভ সিকদারকে আমি এর মধ্যে টানছি না। বিজেপির রাজ্য বিজেপিকে নতুন করে যিনি একসময় প্রাণ সঞ্চার করেছিলেন, শ্রদ্ধেয় প্রয়াত তপন সিকদারের ভাইপো, এবং ও মনে প্রাণে পুরনো দিন থেকেই বিজেপি। তো যাই হোক, তো ফলে এই বিভিন্ন ধরনের স্রোত যখন একটা জায়গায় এসে পৌঁছেছে, তাহলে কোনটা খারাপ সেটাও, কোনটা ভালো সেটাও, আমি একটু সাংবাদিকতা থেকে এসেছি, ফলে আমিও মনে করি যে কিছু অভিজ্ঞতা রাজনীতি করতে গেলে কাজে লাগে। আমি শুধু এইটুকু বলছি যে আগের সরকারের সব কিছু ডিফেন্ড করার দায়িত্ব, আমি সেই পথে যাচ্ছিই না। আপনারা যা যা সমালোচনা করবেন, মাথা পেতে নেওয়ার সময় এটা তর্ক করার সময় নয়, কিন্তু এটা শেষ সময়ও নয়। আমাদের সমস্যা পোস্টপোল ভায়োলেন্স, একটা সময় ওনাকে যেটা সহ্য করতে হয়েছে। 21 সালে আমাদের কিছু ছেলে অসভ্যতা করেছে, আবার এটাও আছে, আমার কাছে অনেকে এসেছিলেন, আমি নিজে দাঁড়িয়ে কয়েকজনকে বাড়ি ফিরিয়েছি, সুমনদের চ্যানেলেই দেখিয়েছে। এগুলো হয়ে যায়। আমাদের সমস্যা হচ্ছে পোস্টপোল ভায়োলেন্স, আর আপনাদের সমস্যা হচ্ছে পোস্টপোল বিজেপি, মানে 12টার পর বিজেপি। এখন অনেক ফিলার যাবে, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, আপনাদের দেখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। যারা ভালোর সময় থাকে আর সামান্য টাল খেলে ঝড়ের সময় দলের সঙ্গে বেইমানি করে আপনাদের ফিলার দেবে, আপনারা সিদ্ধান্ত নেবেন। এক সময় সিপিএম থেকে কোনো স্রোত আমাদের কাছে এসছে, সেই স্রোতই আবার আপনাদের কাছে যাবে। এবার আপনারা কিভাবে তাদের নেবেন যাবেন। ডক্টর রজতবাবু আছেন, ওনার সঙ্গে একটা সময় আমার ঝগড়াঝাটি হয়ে গেছিল, সম্ভবত অক্সফোর্ডে। যাই হোক, অক্সফোর্ডের কেলগে আমার সেখানে মনে হয়েছিল যে বাংলায় ধরুন গুজরাটে বা উত্তরপ্রদেশে একটা খারাপ ঘটনা ঘটলো, বিকৃত ঘটনা সব রাজ্যেই ঘটে সামাজিক বিকৃতির। তো আমি কখনো দেখিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে আছেন,
আর উত্তরপ্রদেশের 4 বা 6 বাসিন্দা তাকে প্ল্যাকার্ড দেখিয়ে উত্তরপ্রদেশটার বদনাম করছেন। এটা কিন্তু বাঙালিদের মধ্যেই পাওয়া যায়। বাংলার মুখ্যমন্ত্রী গেছেন, আরজি কর নিশ্চয়ই খারাপ ঘটনা, কিন্তু তা বলে কি গুজরাট হয়নি? তা বলে কি সোনার মেয়েরা দিল্লিতে বসে বিক্ষোভ দেখায়নি? উন্নাও হাতরাস হয়নি? কিন্তু অন্য কোনো রাজ্যের কোনো প্রবাসী বাঙালি বা কোনো প্রবাসী সেই রাজ্যের লোক, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সময় নিজের দেশ নিজের রাজ্যকে কালো পতাকা দেখিয়ে হাততালি করি আর ফেসবুকের প্রচার নেয়নি। এই জায়গাটায় আপত্তি আছে। রজতবাবুদের বক্তব্যে আপত্তি নেই, গণতান্ত্রিক জায়গা, 100 বার হতে পারে। কিন্তু আমার দেশের কোনো মুখ্যমন্ত্রীর রাজ্যে যদি কোনো খারাপ ঘটনা ঘটে, আমি যদি সেটা অন্য দেশের মাটিতে গিয়ে প্ল্যাকার্ড দেখিয়ে বলি ওই রাজ্যের গো ব্যাক, এটা আমার রাজ্যটার বদনাম হচ্ছে, আমার দেশটার বদনাম হচ্ছে। সেগুলো হয়েছে, এগুলো আমরা সহ্য করেছি। এবার সময়ের সঙ্গে সঙ্গে যাবে। এই নয় যে পশ্চিমবঙ্গে যে খারাপ ঘটনাগুলো ঘটেছে সেগুলো অন্য রাজ্যে সেগুলো থেকে মুক্ত না, এটা সমাজ। তৃণমূলের যা দোষ মাথা পেতে নিচ্ছি, হ্যাঁ দোষ ছিল, দোষ আছে। আমরা একটা ধারাবাহিক শুদ্ধিকরণের চেষ্টা হয়তো করেছি, হয়তো সেটা যথেষ্ট ছিল না, শিথিলতা ছিল, মানুষ বিরক্ত হয়েছেন। তার মানে এই নয় যে বিজেপি বা সিপিএমের আগের সব ভালো ছিল। এটা নিয়ে কোনো সিপিএমের থেকে পশ্চিমবঙ্গ ভালো ছিল শেষ 15 বছরে, আবার অন্য রাজ্যের থেকেও পশ্চিমবঙ্গ ভালো ছিল। খারাপটা খারাপ। আমি সর্বশেষ একটু অনুরোধ করব, ভোটের আগে বিজেপির তরফ থেকে বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এইটা দেয়া হচ্ছে। এটা সব জায়গায় দেয়া হয়েছে, ফিল আপ করানো হয়েছে। মাতৃশক্তি ভরসা কার্ড, 3000 টাকা আর্থিক সহায়তা প্রত্যেক মহিলাকে প্রতি মাসে। ফর্ম সংখ্যা, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, তারিখ, এইটা দিয়ে বললেন ফিল আপ করে দিন, লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টটা 3000 টাকা হয়ে যাবে। এখন একটা 13 পাতার ফর্ম গেছে, শুধু সেই মহিলা দূরের কথা, তার পরিবারের, তার গোষ্ঠীর সবার সমস্ত রকম এর ওপরে লেখা ছিল 3000 টাকা মাসে পাওয়ার জন্য, আর এর ওপরে লেখা আছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। একজন জেনুইন মহিলাকে, আমি ধরে নিলাম কেউ অবৈধভাবে পেয়েছেন, স্ক্রুটিনি হোক বাদ যাক, তার জন্য একটা বিরাট সংখ্যক মহিলাকে, একজন মহিলার জেনুইনিটি দেখার জন্য তার গোটা পরিবারের যা যা তথ্য চাওয়া হয়েছে। এবার যে ছেলেটি বিজেপির বাড়ি গিয়ে এটা ফর্ম ফিল আপ করিয়ে এনেছিল, এবার তাকে বলা হোক সে গিয়ে এই 13 পাতার ফর্মটা ফিল আপ করুক। এবং 1 জুন থেকে আপনারা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে, অর্থাৎ অন্নপূর্ণা 3000। হকার উচ্ছেদ, গরিব যারা পুনর্বাসন ছাড়া যেভাবে বুলডোজার চলছে, সেই জায়গাটা একটু ভেবে দেখবেন। অনেকের নিশ্চয়ই রাস্তা সুন্দর দরকার, আমরা অনেক করেছি, বাট একেবারে পুনর্বাসন ছাড়া অনেক গরিব মানুষ, তাদের মানে অগতির গতি না হলে রাস্তায় ওইভাবে কেউ বসে না পরিবারগুলো, তাদের একদম বুলডোজার দিয়ে তুলে ধরা দেয়া ইত্যাদি। বাকি যেগুলো আপনারা সংশোধন মনে করবেন, আপনারা 100 বার সংশোধন করবেন। নতুন সরকার এখনও 1 মাস প্রায় হবে, নতুন পুরো মন্ত্রিসভা হয়নি, নিশ্চয়ই ওনারা করে নেবেন শিগগিরই। তো মন্ত্রিসভা হওয়ার পর আমরা আশা করব যে যে সমস্যাগুলো আছে আপনারা সমাধানের চেষ্টা করবেন। এবং বিজেপি শাসিত রাজ্য বলতেই যে ধরনের ঘটনাগুলো আমাদের সামনে আসে, সেগুলো থেকে আপনারা পশ্চিমবঙ্গকে আড়াল করে রাখবেন। যদি আড়াল করে রাখেন তাহলে নিশ্চিতভাবে গঠনমূলক সহযোগিতা পাবেন। যদি আড়াল করে রাখতে না পারেন তাহলে বন্ধু দেখা হবে রাজপথে। জয় বাংলা। ধন্যবাদ কুণালদা। আমি পরপর কয়েকটা পয়েন্টে আসি। এক হচ্ছে, কুণালদা বললেন যে মানুষ আমাদের ওপর বিরক্ত। আমি শুধু আরেকটা খুব ভেবেচিন্তে বিশেষণ যোগ করব, তিতি বিরক্ত। কেন বলছি? তার কারণ 34 বছরের বামফ্রন্টের অবসানের পর মানুষ যখন বিপুল জনাদেশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে 2011 সালে এনেছিল, তখন আর এখন আসনের ফারাকটা দেখুন। প্রায় 40টা আসন বেশি পেয়ে এক বিরোধী বিজেপি এখন শাসকের আসনে 208টা আসনে
ফারাকটা 40টা আসনের, মানে 34 বছরে যদি আমি একেবারে আসনের হিসেবে দেখি, 34 বছরের বামফ্রন্টও এতটা বিরক্ত করতে পারেনি যত 15 বছরের তৃণমূল শাসন করেছে, ওই জন্য তিতি শব্দটা বাড়তি ব্যবহার করলাম। 2 হচ্ছে মধুচন্দ্রিমা, চমৎকার বহু ব্যবহৃত শব্দ কুণালদা মনে পড়িয়ে দিল আমায়, যে দলের সঙ্গে কিন্তু এখন ওই হিসেবেই যদি দেখি অনেক নেতা, সাংসদ, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, কাউন্সিলর, এমআইসি তো বটেই, ডিভোর্স চাইছেন। আমি বলছি সেই চ্যালেঞ্জ কিভাবে তৃণমূল সামলায় আমাদের নজর থাকবে। চমৎকার একটা কথা, এত হিসেবটা আমার কাছেও ছিল না। 4 বছরে কুণালদা দল থেকে প্রশ্ন করার জন্য 3 বার সাসপেন্ড হয়েছেন। তবে আমার খুব ভালো লাগলো, একেবারে দ্বিধাহীন কণ্ঠে কুণাল ঘোষ বললেন যে দলটা হেরে গেছে। একবারও বললেন না যে ভোট চুরি করে দলটাকে অন্যায়ভাবে হারানো হয়েছে। নিশ্চিন্ত হলাম। আমি আশা করব যে কুণালদা চতুর্থবারের জন্য সাসপেন্ড হবেন কিনা জানি না, যে এইটা কালীঘাটে গিয়ে নিশ্চয়ই তার মতটা বলবেন, বা প্রকাশ্যে বলছেন, তারা শুনবেন। হ্যাঁ, এবার আসা যাক ডক্টর রজত শুভ্র ব্যানার্জি। কিন্তু তার আগে আমি একবার অন্নপূর্ণার ভান্ডার, অত্যন্ত ভ্যালিড পয়েন্ট কুণাল ঘোষ তুলেছেন, যে সত্যি 12 পাতার একটা সোশ্যাল মিডিয়ায় মিম ঘুরছে যে জেরক্সের দোকান আর প্রিন্ট আউটের দোকানের ব্যবসা কতটা বাড়ছে। আমরা প্রত্যেকে চাই এই ব্যবস্থাটা সরলীকরণ হোক। একজন সাধারণ মানুষ, তার পক্ষে 12 পাতার ফর্ম ফিল আপে আমরা দেখেছি 1 পাতার ফর্ম ফিল আপ ছিল এসআইআর। কিভাবে মানুষ হয়রানি হয়েছেন, এবং প্রত্যেকের শিক্ষা সমান নয়, তারা এক কার্যত দরজায় দরজায় ঘুরেছেন, বিভ্রান্ত হয়েছেন, ভুলভাবে ফর্ম ফিল আপ করেছেন। আমার মনে হয় এক হচ্ছে পদ্ধতিটা সরলীকরণ, এ নিয়ে আলাদা অনুষ্ঠান করব আমি, এবং পাশাপাশি হচ্ছে তাদের সহায়তা, যারা বুঝতে পারছেন না পরিষ্কার বুঝিয়ে এই জিনিসটি কিন্তু করতে হবে। তবে কুণালদা পাশাপাশি এটা বললেন না যে এই লক্ষ্মীর ভাণ্ডারের আড়ালে কত নারায়ণ ঢুকে পড়েছিলেন। ভাবুন, লক্ষ্মীর ভাণ্ডার আমার আপনার করের টাকায় পাচ্ছিলেন পুরুষরা, কোন হিসেবে? আমি বলছি এখানেও দুর্নীতি, এটা তো অন্তত গত 48 ঘন্টায় সামনে এসেছে। এবার আসবো ডক্টর ব্যানার্জির কথা। দেখুন, সোজা কথা, প্রশ্ন করে রাজরোষে পড়েছিলেন। প্রশ্ন করার নৈতিকতা নিয়ে কুণালদা প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু আমার প্রশ্ন তার পর থেকে, ইনফ্যাক্ট আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, অনেকে জানেন না, যে কালীঘাটের হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশেই থাকেন চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। 2025 সালের 28শে মার্চ কেলক কলেজে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন আরজি কর কাণ্ড নিয়ে প্রশ্ন করেছিলেন ব্রিটিশ নাগরিক বাঙালি চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি। তার পরের অংশগুলো, সেটাও তো সমানভাবে এক নিঃশ্বাসে সমান্তরালভাবে বলা প্রয়োজন। কেন তার উচ্চতর কোয়ালিফিকেশান নথিভুক্ত করা হয়নি? ভাবুন, ডক্টর ব্যানার্জি কেন করেননি? এই প্রশ্ন তুলে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে চিকিৎসকের কালীঘাটের বাড়ির ঠিকানায় নোটিশ পাঠানো হয়। শুধু তাই নয়, বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে চূড়ান্ত নাটকীয় টানাপোড়েন তৈরি হয়েছিল আমাদের এবিপি আনন্দের ক্যামেরার সামনে। ডক্টর ব্যানার্জির বাড়ি যাওয়ার পথে বাধা দেওয়া হয় সুকান্ত মজুমদারকে, তারপরে দুজনকেই তুলে লালবাজারে নিয়ে গেছিল তৃণমূল সরকারের পুলিশ। ভাবতে পারেন? হ্যাঁ, সৌরভ তার সঙ্গে ছিল। রাইট। আমি ডক্টর ব্যানার্জির কাছে জানতে চাইব যে নতুন সরকারের কাছে তার অবশ্যই কি প্রত্যাশা, এবং কুণালদার প্রশ্নের জবাব। থ্যাংক ইউ ভেরি মাচ এই সুযোগটা পাওয়ার জন্য। আমি ভেবেছিলাম আমি বোধহয় ডিফেন্ড করার সুযোগ পাবো না, যাকে আমার পায়ে এখন বল এসছে। তা আপনি প্রথম যেটা বললেন যে লক্ষ্মীর ভাণ্ডারে নারায়ণ, লক্ষ্মীর ভাণ্ডারে মহম্মদও ঢুকে পড়েছিল। আর পিছন থেকে যাচ্ছি, উনি শেষ করলেন জয় বাংলা দিয়ে, যেটা আমার মতে ব্যান করে দেওয়া উচিত। এখানে জয় বাংলা বললে তার সাজা হওয়া উচিত। আমার মনে হয় যে কজন বক্তা আছেন একমাত্র উনি ছাড়া জয় বাংলা সবাই মেনে নেবেন। আমি মনে করি এটা একটা দেশদ্রোহিতার স্লোগান। উনি ওনার জাত, ওনার পার্টি এবং ওনার মাথার ওপর যিনি বসে আছেন, এখন আর বসে নেই, পাগলাগারদে যাওয়ার সময় হয়ে গেছে, সরি, কিন্তু এইটা আমরা সবাই মিলে প্রতিবাদ করছি। হাত তুলে বলুন কজন প্রতিবাদ করছেন জয় বাংলার? কারা প্রতিবাদ করছেন হাত তুলে বলুন। ব্যাস, দ্যাটস অল। আমরা ভদ্রলোকের মতো এগোবো। আর উনি যেটা করছিলেন, যে বললেন যে ওইখানে আছে, আমি তার আগেরটাতে যাচ্ছি। যখন আমি প্রতিবাদ করি তার আগে এই অভয়ার কাণ্ডটি ঘটে এবং আমার জীবন অ্যাট রাইট অ্যাঙ্গেলস টার্ন করিয়ে দেয়। আমি ভেবেছিলাম আই ল্যান্ড আপ ইন এ সুইট 60, এনজয় মাই লাইফ, মায়ের কাছে ফিরে আসবো, গান করা আমার
মানে নেশা পেশা সব কিছু করে যে আমি ডাক্তারিটা ছেড়ে দিয়ে এবার গানই করব। সো ওদের মেডিকেল কাউন্সিলের চিঠিতে আমার কিছু যায় আসেনি। বিনে অনেক কাগজ পড়ে, সেদিন তরকারি বাসন মাজা উচ্ছিষ্ট অনেক পড়েছিল, ওটাও পড়েছে। আই ডোন্ট কেয়ার, কারণ আমার কথা হচ্ছে আমি তো ড্রাইভ করছি না, আমি ড্রাইভিং লাইসেন্স সুমন বাবু আপনাকে দেখাবো না। আমি ট্যাক্সি ড্রাইভ করি, আমি ট্যাক্সির পিছনে বসে থাকি, ফাইন। সো আই ডোন্ট নিড টু শো ইউ আর ড্রাইভিং লাইসেন্স। আর আমি কোথায় কি প্র্যাকটিস করি, কি লেভেলে প্র্যাকটিস করে এসেছি, সেটা বোঝার বিদ্যা ওনার বা ওনার সঙ্গে যারা রয়েছেন তাদের কারণ নেই। এখানে একমাত্র ইন্দ্রনীল বুঝতে পারবে, আর যদি শারদ্দত্ত থাকতো শারদ্দত্ত বুঝতে পারতো। তা কী লেভেলে ইংল্যান্ডে আমি থাকতাম, যাই করি সেটা আমার ব্যাপার, ছেড়ে দিন। এবার আরেকটু পিছিয়ে যাই। বলল কেন আমি মুখ্যমন্ত্রীকে ওখানে প্ল্যাকার্ড দেখিয়েছিলাম। আবার দেখাবো, বেশ করব। যার অপমানিত হবার জন্য যে জন্মেছে তার অপমান কেউ আটকাতে পারবে না। যেভাবে উনি শেষ করেছেন আরজিকর কেসটা, আমার ওইখানে ধরা ছাড়া উপায় ছিল না। আর এখানে কি করে কথা বলবো? এখানে কোনো ডায়ালগ আপনারা কেউ দেখেছেন যে ডায়ালগ হচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেকের সঙ্গে? ফর্টিফাইড একটা জায়গা, 1 মাইল ঘিরে রাখা হয়েছে। হ্যাঁ, একটু কুকুরকে নিয়ে সকালবেলা হাঁটবো, সেখানে 2টো অফিসার ঘাড়ে ব্রিথ করছে, 40টা অফিসার এপারে 40টা অফিসার ওই পাশে, গাড়ি পার্ক করা যাচ্ছে না। কুণালবাবু, আপনার হয়তো জেলে যাওয়া, ভ্যান চাপড়ানো, দাড়ি অবস্থায়, দাড়ি কামানো অবস্থায় এসবগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আমি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছি, এই স্ট্যান্ডার্ডেই থাকবো। আপনি কি একটা ব্যবস্থা হয়েছিল না ওখানে? কোন রোগী ঘুমিয়ে পড়েছিলেন, কি একটা হয়েছিল? ও হ্যাঁ হ্যাঁ হয়েছিল তো। তারপরে কি জানেন সেটা কি হয়েছিল? ওইটাই তো শুনেছেন, শুনুন। ওইটা কি হয়েছে সেটা। আচ্ছা আচ্ছা ফাইন, ওকে ফাইন, হয়েছিল। এবং আই ফেস্ট ওখানে জিএমসির লোকটার উপরে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। ওইটাই ও জানে না, ওইটাই ওর বিদ্যার বাইরে, তাই জন্য ও বুঝতে পারছে না। জিএমসিকে আজও যদি আপনার জানা নেই, জিএমসি জানেন, জেনারেল মেডিকেল কাউন্সিল, ওখানে জীবনে আমার এগেনস্টে কোনো কিছু হয়নি। অ্যালিগেশন উঠতেই পারে, আই ওয়েন্ট অ্যান্ড ফেস্ট। উঠতেই পারে, তাহলে আপনিও আমার সম্পর্কে যখন যা বলছেন কোনো প্রমাণ হয়নি, অ্যালিগেশন উঠতে পারে। হ্যাঁ, তবে সেটাই তো বলছি, আপনার একটা অভ্যাস আছে অফকোর্স। আপনি অ্যালিগেশনটাকে অস্বীকার করবেন? না, অ্যালিগেশন অস্বীকার করিনি তো। আপনি অস্বীকার করছেন বলে আমি অস্বীকার করিনি। আপনি এমন একজন ডাক্তারবাবু, আপনার জন্য রোগী বিপদে পড়েছিল, অতীতে ঘুমিয়ে পড়ে কোনোদিনই বিপদে পড়েনি। রোগী যদি সামান্য বিপদে পড়তো, আপনার জানা আছে রোগীর কি হয় অ্যাডভার্স আউটকাম? ও ইন্দ্রনীল ছাড়া বুঝতেও পারবে না। শুনুন, আমার জন্য কোনো রোগীর কোনোদিন অ্যাডভার্স আউটকাম হয়নি, ইট ওয়াজ অ্যালেজড। আর রোগীর যদি রোগীর যদি আচ্ছা আমি বলতে দিন। না আচ্ছা ফাইন, আপনার ট্যালেন্ট, আচ্ছা আপনি নির্দোষ, ঠিক আছে, আপনি নির্দোষ। আচ্ছা আমি এটা মেনে নিলাম, আপনি নির্দোষ। আচ্ছা এবার আমার কথাটা শুনুন। যদি রোগীর গায়ে একটা আঁচড় লাগতো, ইংল্যান্ড এমনই একটা জায়গা, আমার বিরুদ্ধে কিছু না হোক একটা দেওয়া হতো। ও তাহলে ওটা জানেন না, এটা কি করে? তাহলে জেলে থাকলে তো আরো বড় খবর উঠতো। তাহলে আমি আপনাকে একটা BBC 1-এর ইন্টারভিউ দিচ্ছি। BBC 1 অভিযুক্ত ডাক্তার, ইংল্যান্ডে সবাই জানে, যিনি রোগী অপারেশন চলাকালীন ঘুমিয়ে পড়ে আপনার বিরুদ্ধে চূড়ান্ত ওখানে আপনি হেনস্থার মুখে পড়েছিলেন। বেশ, তার মানে এই নয় যে আপনার এখানে কথা বলার অধিকার নেই। আমার একটাই বক্তব্য রজতবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন কেলগে বা অক্সফোর্ডে না আপনি তো বলে দিয়েছেন। এবার শোনেন, আমি শুনে নিয়েছি। আপনার 100 বার প্রশ্ন করার অধিকার ছিল, কিন্তু আপনি তখন বাংলার একজন মুখ্যমন্ত্রী, পোস্টটা দেখুন, তিনি বলতে উঠেছেন, কোয়েশ্চেন আনসার সেশনটা ছিল তারপর, আপনি বলতে না দিয়ে তখন আপনারা ডিস্টার্বটা করলেন। যদি ওনাকে বলতে দিয়ে আপনারা আপনার প্রশ্নটাই করতেন, উনি তো তখন উত্তরটা দিতেন। ওই সুযোগটা হতো না, কারণ বলতে দিলেন না, আপনারা বলতে আমি বলছি, এখন তো আমি বলছি, শুনুন, আপনি তো বলে নিলেন। এই যেমন আপনি যখন বলছিলেন আমি মাঝখানে কিছু বলিনি, এখানে আমার সুযোগ ছিল বলার। আপনি লন্ডনে তেলগে যা করেছেন আমি সেটা এখানে বসে করছি। হ্যাঁ করুন না, কোনো অসুবিধে নেই। ওখানে যেমন আপনি কোয়েশ্চেন আনসার সেশনে ওয়েট করেননি। না আমি শেষ করিনি। তা কেলগে সরকারের কাছে মনোলগ ছাড়া তো কখনো মমতা ব্যানার্জি বলেননি। দ্যাট ওয়াজ আওয়ার অনলি অপরচুনিটি টু আস্ক হার কোয়েশ্চেন্স। আর উনি মিথ্যে কথা বলছিলেন, ঝুড়ি মিথ্যে কথা, লক্ষ হাজার যেরকম বলে থাকেন। ওনার তো কাছে 10টা শূন্য আর 25টা শূন্য সমান। আমি সেটাই বলেছিলাম, কি কোম্পানি আপনি নিয়ে এসছেন, কি ইনভেস্টমেন্ট করেছেন সেটা দেখান। পাশ থেকে তখন ফায়ার শুরু আছে, ইউ কিল্ড অভয়া। অফকোর্স শি কিল্ড অভয়া। আজও আমি ইনসিস্ট করছি, যখন প্রমাণ হবে তখন প্রমাণ হবে। আমরা লেগে আছি কুণালবাবু, আপনি আপনার শাস্তির জন্য অপেক্ষা করবেন। আমার তো শাস্তি হয়ে গেছে, ছেড়ে দিন, আমার কাছে শাস্তি হয়নি অ্যাকচুয়ালি। আপনি ভেবেছেন আমার শাস্তি হয়েছে, আমার হয়নি। আর জিএমসি আমাকে কোনো ভার্ডিক্ট দেয়নি আজ অব্দি। BBC 1-এ আমার ইন্টারভিউ রেকর্ড করা আছে, 1.5 ঘন্টা ইন্টারভিউ আছে। আত্মজীবনী লিখুন।
সেটা আপনার তো- নিজের প্রশংসা করে আত্মজীবনী লিখুন, ফালতু সমাজ সেটা আমাদের শোনাচ্ছেন কেন? তা আপনিও তো নিজের প্রশংসাটাই বললেন। আমার আশা করিনি, ভুল আচ্ছা, বলছিলেন, আমি আচ্ছা, কাউন্টার করেছি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। আবার যদি পরে চান্স মাথার চিকিৎসাটাও করিয়ে নেবেন। সুমনবাবু একবার আমার সঙ্গে ওনাকে একবার ডাইরেক্ট ফেস টু ফেস বসাবেন, তাহলে ওনার নেত্রীটাকে তো আর পাবো না, তিনি পারেন না। আপনার গান শুনবো, গানটা আপনি সত্যি ভালো করেন, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। সেটা সেটা আবার আপনি না বললে অন্যরা বললেই ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সরি ইটস অল। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।